হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গুপ্ত যুগ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা হচ্ছে 1199 রুপিস ছিল, কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না। তোমাদের জন্য একটা কিন্তু বিশেষ অফার রাখা হয়েছে, সেটা হলো 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের কিন্তু পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এবং এই যে অফারটা রাখা হয়েছে এটা কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমরা তোমাদের পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় আমি কিন্তু শুরু করছি। দেখো, মূলত গুপ্ত যুগের যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেই মুদ্রা ব্যবস্থা সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত কি বলেছে দেখো, গুপ্ত যুগে বাণিজ্যিক ক্রিয়াকলাপের সঙ্গে কিন্তু মুদ্রা ব্যবস্থা সম্পর্কিত ছিল। তাহলে মুদ্রা ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল, বা মুদ্রা ব্যবস্থাটা কিসের সঙ্গে সম্পর্কিত? বাণিজ্যিক লেনদেনের মাধ্যম ছিল কিন্তু এই মুদ্রা ব্যবস্থা। ঠিক তেমনই এই গুপ্ত যুগে কিন্তু বাণিজ্যিক ক্রিয়াকলাপটা কিন্তু এই মুদ্রার ব্যবস্থার সঙ্গেই আর কি সম্পর্কিত ছিল। তাহলে ব্যবসা বাণিজ্যটা কি অর্থনীতির সাথে জড়িত একটা বিষয়। তাহলে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, মুদ্রা ব্যবস্থা এগুলা কি একে অপরের সাথে কিন্তু জড়িত কিছু আর কি বিষয় রয়েছে। যেমন আর কি অর্থনীতির মূল ভিত্তি রয়েছে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, বিভিন্ন শিল্প। ঠিক একইভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে কিন্তু জড়িত একটা বিষয় রয়েছে এই মুদ্রা ব্যবস্থা। যার জন্য এখানে বলা হচ্ছে দেখো, যে গুপ্ত যুগেও কিন্তু এই ব্যবসা বাণিজ্যিক বা বাণিজ্যিক ক্রিয়াকলাপের সঙ্গে মুদ্রা ব্যবস্থাটা কিন্তু সম্পর্কিত ছিল। এছাড়াও কি গুপ্ত রাজারা কিন্তু প্রাচীন ভারতে স্বর্ণ মুদ্রার প্রবর্তক ছিলেন। তাহলে গুপ্ত রাজারা কি ছিলেন, বা গুপ্ত সম্রাটেরা কি ছিলেন? প্রাচীন ভারতের আর কি যে স্বর্ণ মুদ্রার প্রবর্তক ছিলেন। প্রথম দিকে গুপ্ত রাজারা স্বর্ণ মুদ্রার সঙ্গে সঙ্গে রৌপ্য মুদ্রার কিন্তু প্রচলন আর কি করেছিলেন। তাহলে প্রথম দিকটাতে একেবারে এই গুপ্ত বিভিন্ন রাজারা কি করেছিলেন? স্বর্ণ মুদ্রার তো প্রচলন করেছিলেনই, তার সাথে সাথে বিভিন্ন রৌপ্য মুদ্রারও কিন্তু প্রচলন করেছিলেন। সমুদ্রগুপ্ত মোট 8 প্রকার কিন্তু যে স্বর্ণ মুদ্রার আর কি প্রচলন করেন। তাহলে গুপ্ত সম্রাট যে ছিলেন সমুদ্রগুপ্ত, তিনি কি করেছিলেন? মোট 8 প্রকারের স্বর্ণ মুদ্রার কিন্তু প্রচলন করেছিলেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত 5 প্রকার স্বর্ণ মুদ্রার কিন্তু প্রচলন করেছিলেন। তাহলে কি এই যে মুদ্রা ব্যবস্থা, এটা বাণিজ্যিক যে ক্রিয়াকলাপের সঙ্গে সম্পর্কিত একটা বিষয় রয়েছে। এবং গুপ্ত রাজারা কি করতেন? বিভিন্ন আর কি যে মুদ্রার কিন্তু প্রচলন করেছিলেন। যেমন কি প্রথম দিকে গুপ্ত রাজারা স্বর্ণ মুদ্রার সঙ্গে সঙ্গে কি বিভিন্ন কিন্তু রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন। সমুদ্রগুপ্ত কি করেছিলেন? 8 প্রকার স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। এছাড়াও কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত 5 প্রকার স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। গুপ্ত রাজাদের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতে কিন্তু রৌপ্য মুদ্রার প্রচলন করেছিলেন, এবং তিনি সর্বপ্রথম তাম্র মুদ্রারও কিন্তু প্রচলন করেন। তাহলে সর্বপ্রথম তাম্র মুদ্রার প্রচলন কে করেছিলেন? গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এছাড়াও কি দেখতে পাবো, গুপ্ত যুগের মুদ্রাগুলি কিন্তু সব কুষাণদের অনুকরণে তৈরি করা হয়েছিল, এবং রৌপ্য ও স্বর্ণ মুদ্রাগুলি দেশীয় ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো। তাহলে এই যে মুদ্রা ব্যবস্থা রয়েছে বা মুদ্রাগুলি রয়েছে, সেগুলি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হতো? বাণিজ্যিক লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তো সেক্ষেত্রে কি বলা যায়, যে রৌপ্য মুদ্রাগুলি বা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য ও স্বর্ণ মুদ্রাগুলি যেগুলি রয়েছে, সেগুলি কি করা হতো? দেশীয় এবং বৈদেশিক
উভয় বাণিজ্যের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হতো এবং মুদ্রাগুলির মান কিন্তু যথেষ্ট উন্নত ধরনের ছিল। আর তাম্র মুদ্রা যেগুলি ছিল সেগুলি কিন্তু আঞ্চলিক বাণিজ্যে দ্রব্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো। তাহলে এই যে রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ মুদ্রা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হতো? যে দেশি বিদেশি যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হতো। আর যে তাম্র মুদ্রাগুলি ছিল সেগুলি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হতো? বিভিন্ন অঞ্চলের যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যের ক্ষেত্রে কি করা হতো? বাণিজ্যের এই যে দ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য কি করা হতো? সেই তাম্র মুদ্রাগুলির কিন্তু ব্যবহার করা হতো। দেখো, গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং কোন কোন বিষয়গুলো এর মধ্যে রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ঠিক আছে, ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।